ওয়েলকাম টু অ্যাশিয়ার কোচিং সেন্টার। আজকের ভিডিও লেকচারে একটি নতুন চ্যাপ্টার ইতিহাসের আলোচনা করব। সেটা হচ্ছে ভারতে ইউরোপীয়দের আগমন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ভারতে যে ইউরোপীয়দের আগমন হয়েছিল তার একটা সিকোয়েন্স আছে। তো ভারতের প্রথম যে যারা এসেছিলেন বা যে ইউরোপীয়রা এসেছিলেন তারা হচ্ছেন পর্তুগিজ। তারপরে আসে ডাচ, তারপরে আসে ব্রিটিশ, তারপরে আসে ডেনিস এবং সবশেষে আসে ফরাসি। এবং ইউরোপীয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রত্যেকটা দেশেরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এবং তাদের যে তালিকাটা সেগুলো হচ্ছে, যেমন পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা প্রতিষ্ঠা হয়েছে কবে? 1498-তে। এবং ভারতে এদের যে হেডকোয়ার্টার ছিল সেটা হচ্ছে কালিকট বা কেরালা। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ব্রিটেনে প্রতিষ্ঠা হয়েছিল 1600 সালে। আর ভারতে এদের যে হেডকোয়ার্টার ছিল সেটা সুরাটে অবস্থিত ছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ এরা কোথাকার ছিলেন? নেদারল্যান্ড বা তৎকালীন সময় হল্যান্ড, 1602 সালে। এবং এদের যে হেডকোয়ার্টার ছিল সেটা হচ্ছে বটাভিয়া বা ইন্দোনেশিয়া। ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিস অর্থাৎ ডেনমার্কের, এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1616 সালে, যাদের হেডকোয়ার্টার ছিল ভারতের সুতানুটি বা বাংলাতে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664-তে গঠিত এবং এদের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে সুরাট, গুজরাটে। নেক্সট, ভারতে এদের যে প্রথম কারখানা বা প্রথম ফ্যাক্টরি যে স্থাপন হয়েছিল সেগুলো কোথায় হয়েছিল এবং কত সালে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ডাব্লিউবিপি বা এসএসসি জিডি সহ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে। যেমন পর্তুগিজদের যে প্রথম ফ্যাক্টরি সেটা স্থাপন হয়েছিল কালিকটে, কত সালে? 1503। ডাচদের ফার্স্ট ফ্যাক্টরি সেটা হচ্ছে মছলিপট্টনম, অন্ধ্রপ্রদেশ, 1605। ইংলিশদের ফার্স্ট ফ্যাক্টরি সুরাটে, অসংখ্যবার এটা পরীক্ষায় দিয়েছে। হ্যাঁ, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রান্সপুয়েবর, সেটা 1620-তে, অর্থাৎ তামিলনাড়ু। আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটাও হয়েছিল সুরাটে 1668-তে। এবার এদের সম্পর্কে একটু কিছু তথ্য জেনে রাখি, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের। যেমন প্রথমেই আসি পর্তুগিজদের। পর্তুগিজরা ভারতে আসার জলপথ প্রথম আবিষ্কার করে। এর আগে ভারতে আসার জলপথ সম্পর্কে জানা ছিল না। তো পর্তুগিজরাই প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করে। তোমরা এই ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপে এই যে এইখানে হচ্ছে পর্তুগাল, ঠিক আছে, লিসবন পর্তুগালের রাজধানী। এইখান থেকে শুরু করে এই যে জায়গাটা চিহ্নিত করা আছে, এই পথ ধরে এই আফ্রিকার এখানে এটা কেপ অফ গুড হোপ, এখান থেকে এসে এখান থেকে এই পথে কালিকটে পৌঁছে। এই হচ্ছে ইন্ডিয়া। তো এই পথ ধরে ভাস্কো ডা গামা প্রথম ভারতে আসার যে জলপথ সেটা আবিষ্কার করে। পর্তুগালের যে রাজা হেনরি ভারতে যাওয়ার জলপথ আবিষ্কারে উৎসাহিত করে। এবার প্রথম যে ভারতে আসার জন্য যিনি চেষ্টা করেছিলেন তিনি হচ্ছে বার্থোলোমিও ডিয়াজ। কিন্তু ভারতে পৌঁছাতে সফল হতে পারেন। আফ্রিকার যে উত্তমাশা অন্তরীপ সেই পর্যন্ত পৌঁছান, কিন্তু শেষ অবধি তিনি সফল হননি। সাফল্য কবে আসে? 1498 সালে, যখন ভাস্কো ডা গামা উত্তমাশা অন্তরীপ হয়ে কালিকটে পৌঁছান। এবং তৎকালীন সময়ে এই কালিকটের রাজা ছিলেন হচ্ছে জামোরি, তাকে স্বাগত জানায়। তোমরা এই তথ্যগুলো ভালো করে দেখো, কারণ এই তথ্যগুলো থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। প্রথম কারখানা কোথায় স্থাপন করা হয়?
পর্তুগিজরা 1503 সালে ভাস্কো দা গামার নেতৃত্বে কালিকটে প্রথম পর্তুগিজরা তাদের কারখানা স্থাপন করে। নেক্সট, আচ্ছা, ভারতে পর্তুগিজদের যে কার্যকলাপ সেইগুলো পরিচালনার জন্য পর্তুগিজদের 4জন গভর্নর ছিলেন। এই 4জন গভর্নর থেকেও প্রচুর প্রশ্ন করা হয় পরীক্ষায়। তো প্রথম যে গভর্নর ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেডা, 1505 থেকে 1509 পর্যন্ত সময়কাল। আচ্ছা, এনার সময় কোচিন ছিল হচ্ছে ভারতে পর্তুগিজদের সদর দপ্তর। এনার থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি। এই ব্লু ওয়াটার পলিসি চালু করেন, অর্থাৎ ভারত মহাসাগরের আধিপত্যকে বোঝানোর জন্য ফ্রান্সিসকো ডি আলমিডা এই এই নীল জল নীতি চালু করেছিলেন। ভারত মহাসাগরের উপর একচ্ছত্র আধিপত্য স্থাপন। নেক্সট হচ্ছে আলফান্সো ডি আলবুকার, ইনি হচ্ছে 1509 থেকে 1515 পর্যন্ত এর সময়কাল। ইনি হচ্ছে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা। যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তখন কিন্তু আলবুকার্কের নাম আসবে। 1510 সালে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়াকে দখল করে নেয় এবং কার্টার সিস্টেম তিনি চালু করেন। এটা একটা ট্যাক্স ব্যবস্থা, অর্থাৎ ভারত মহাসাগরে যে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা, ঠিক আছে, তারা কি করত, যে যখন কোনো জাহাজ এই এই ভারত মহাসাগরের উপর দিয়ে যেত তাদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করা হতো। আচ্ছা, নেক্সট গভর্নর হচ্ছে নিনো ডি খুনা, 1529 থেকে 1538। আচ্ছা, এনার সম্পর্কে একটাই তথ্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1530 সালে গোয়াকে পর্তুগিজদের রাজধানী হিসেবে ঘোষণা করে। অর্থাৎ কোচিন থেকে রাজধানী ট্রান্সফার হয়েছিল কোথায়? গোয়াতে, 1530 সালে। আর সবশেষে আছে মার্টিন আলফনসো ডি সুজা, এনার সময়কাল হচ্ছে 1542 থেকে 1545। 1542 সালে বিখ্যাত ধর্মযাজক সেন্ট জেভিয়ার্স তার সাথে ভারতে আসে। এই সেন্ট জেভিয়ার্স ভারতে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। নেক্সট, ডাচ বা ওলন্দাজ। দেখো, 1602 সালে নেদারল্যান্ডের পার্লামেন্টে সনদের মাধ্যমে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। এদের যে কার্যকলাপ বা এদের যে ব্যবসা মূলত ছিল জাভা সুমাত্রা অঞ্চলে। এদের যে সদর দপ্তর সেটা ছিল বটাভিয়া বা বর্তমানে জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। আচ্ছা, 1615 সালে অন্ধ্র অঞ্চলে মছলিপত্তনমে এরা প্রথম কারখানা স্থাপন করেছিলেন। আর এদের যে পতন হয়েছিল সেটা কোথায়, কিসের মাধ্যমে? সেটা একটা যুদ্ধ, সেটাকে বলা হয় বিদেরার যুদ্ধ, বা এই যুদ্ধটাকে চিনসুরার যুদ্ধও বলা হয় বা হুগলির যুদ্ধও বলা হয়। 1759 সালে এই চূড়ান্ত যুদ্ধে ইংরেজরা ডাচদের পরাজিত করে। এর ফলে বাংলায় ইংরেজদের অবস্থান দৃঢ় হয় ও ডাচদের প্রভাব শেষ হয়ে যায়। আচ্ছা, ভারতে ইংরেজদের আগমন। দেখো, এই ভারতে ইংরেজদের সূচনাটা কিভাবে হয়েছিল? 1600 সালে রানী প্রথম এলিজাবেথের সময় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় 1600 সালে 31শে ডিসেম্বর। এবং তখন এরা সিদ্ধান্ত নেয় যে 1608 সালে সুরাটে কারখানা তৈরি করবে। এবার তৎকালীন সময় ভারতে মুঘলরা রাজত্ব করছে। মুঘলদের যে জাহাঙ্গীরের সময় এই ঘটনাগুলো ঘটছে। এবার ইংরেজরা চাইছে কি, জাহাঙ্গীরের পারমিশন নিয়ে ভারতে বাণিজ্য শুরু করতে। তো প্রথম যে কাজটা ইংরেজরা করলো সেটা হচ্ছে 1608 সালে
ক্যাপ্টেন হকিন্স নামে একজন ইংরেজকে পাঠানো হলো ভারতে রাজা প্রথম জেমসের দূত হিসাবে। সম্রাট জাহাঙ্গীরের দরবারে তিনি আসেন এবং এসে তিনি জাহাঙ্গীরের কাছে ব্যবসা করার জন্য, ভারতবর্ষে ব্যবসা করার জন্য পারমিশন চান। এই ক্যাপ্টেন হকিন্স যে জাহাজে করে এসেছিলেন তার নাম হচ্ছে হেক্টর। এটা অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে। আচ্ছা, কিন্তু তিনি কি পারমিশন পেয়ে গেছিলেন তখন? না, তখন তিনি পারমিশন পাননি। ইংরেজরা ইংরেজরা তার অনেক পরে গিয়ে ভারতে ব্যবসা করার পারমিশন পেয়েছিলেন। সেটা কবে? সেটা হচ্ছে 1612-তে গিয়ে। কিন্তু কিন্তু এই যে পারমিশনটা পেয়েছিলেন সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। কিসের জন্য? না, পর্তুগিজদের চাপে। পর্তুগিজদের চাপে পড়ে জাহাঙ্গীর তার যে এই ইংরেজদের যে ব্যবসা করার অনুমতি সেটা কিন্তু উইথড্র করে নিয়েছিলেন। এই যে পারমিশনটা তৎকালীন সময় পেয়েছিলেন 1612 সালে, এটা কিসের পরিপ্রেক্ষিতে? একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পেয়েছিলেন। সেটা হচ্ছে সোয়ালির যুদ্ধ। ক্যাপ্টেন টমাস বেস্ট ড্রাগন এবং ছোট জাহাজ ওশিয়েন্ডার নিয়ে পর্তুগিজদের পরাজিত করেন এবং তাতে মুগ্ধ হয়ে জাহাঙ্গীর সুরাটে কারখানা তৈরির ফরমান জারি করেন। অর্থাৎ ইংরেজরা তাদের যে প্রথম যে ফ্যাক্টরি জাহাঙ্গীরের পারমিশন নিয়ে যেটা শুরু করেছিল, সেটা শুরু করেছিল হচ্ছে সুরাটে, গুজরাটে। আচ্ছা, তারপরে কিন্তু এই পারমিশন তুলে নেওয়া হয়। আবার এর পরবর্তীকালে কি দেখা যায়? 1615 সালে ভারতে একজন কূটনীতিবিদকে পাঠানো হয় যার নাম হচ্ছে স্যার টমাস রো। সুরাটের কারখানা সুরক্ষা ও অন্যান্য স্থানে বিস্তারের জন্য জাহাঙ্গীরের দরবারে আসেন স্যার টমাস রো। নেক্সট, আচ্ছা, এবার প্রথমে কি হয়েছিলেন? প্রথমে সুরাটে কারখানা স্থাপন হলো ইংরেজদের। দ্বিতীয় মছলিপত্তনমে ইংরেজরা তাদের দ্বিতীয় যে ফ্যাক্টরি সেটা 1616 সালে তৈরি করে, আর তৃতীয় ফ্যাক্টরি তৈরি করে মাদ্রাজে। আচ্ছা, একটা তথ্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1662 সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে বিয়ের যৌতুক হিসেবে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বম্বে দ্বীপটি লাভ করেন। এই তথ্যটা কিন্তু পরীক্ষায় আগেও দিয়েছে। আচ্ছা, সোনালী ফরমান। ফরমান কথার অর্থ কি? যে বিনা মানে বাণিজ্য করার অধিকার। 1632 সালে গোলকুন্ডার সুলতানের কাছ থেকে বার্ষিক 500 প্যাগোডা, প্যাগোডা এক ধরনের মুদ্রা, প্যাগোডার বিনিময়ে শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার পায় ইংরেজরা। আর বাংলার ক্ষেত্রে কি? বাংলায় তারা 1700 সালে একটা দুর্গ স্থাপন করেন যেটাকে ফোর্ট উইলিয়াম বলা হয়। 1686 সালে ঔরঙ্গজেবের হাতে হুগলি লুণ্ঠনের পর 1700 সালে বাংলায় ফোর্ট উইলিয়াম তৈরি করা হয়। ফোর্ট উইলিয়াম জিজ্ঞেস করা হয় পরীক্ষায় যে কত সালে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে 1700 সালে। আচ্ছা, 1717 সালে ম্যাগনা কার্টা, এটা কাকে বলা হয়? এটা হচ্ছে ফারুক শিয়ারের যে ফরমান, সেটাকে বলা হয় ম্যাগনা কার্টা। 1717 সালে বলছে জন সোরম্যান সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে রয়্যাল ফরমান আদায় করেন। ফরমান অর্থাৎ বাণিজ্য করার অধিকার পায়। নেক্সট, ডেনিস অর্থাৎ ডেনমার্ক থেকে যারা এসেছিলেন 1616 সালে ডেনমার্ক থেকে এরা ভারতে আসে। যে প্রথম যে কারখানা স্থাপন হয়েছিল সেটা হচ্ছে ট্রানকুয়েবার বা তামিলনাড়ুতে, এবং দ্বিতীয় কারখানা বাংলার শ্রীরামপুরে তৈরি হয়। এরাও বেশি দিন ভারতে তাদের বাণিজ্য চালাতে পারেনি ব্রিটিশদের চাপে, ইংরেজদের চাপে। 1845 সালে ইংরেজদের কাছে সমস্ত কারখানা বিক্রি করে তারা ভারত ত্যাগ করে চলে যায়। সবার শেষে আসে ফরাসিরা।
1664 সালে চতুর্দশ লুইয়ের সময় কোলবার্ট, খুব ইম্পর্টেন্ট তথ্য এটা, কোলবার্ট ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এদের যে কারখানা, ফার্স্ট ফ্যাক্টরি 1668 সালে ফ্রান্সিস ক্যারন সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন। 1674 সালে শায়েস্তা খাঁর অনুমতিতে চন্দননগরে কারখানা স্থাপন করেন। অর্থাৎ বাংলায় ফরাসিদের কারখানা কোথায় ছিল বা ফরাসিদের ঘাঁটি কোথায় ছিল? চন্দননগর। আচ্ছা, ফরাসি গভর্নর ডুপ্লে ভারতে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করেন। 1746 সালে মাদ্রাজ দখল করেন, যা 1748 সালে ইংরেজদের ফিরিয়ে দেওয়া হয়। পরে আচ্ছা, এবার এইখানে এই ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু সংঘাত বা যুদ্ধ হয়েছিল সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে যেটা আমি একটু আগে বলেছি, সোয়ালির যুদ্ধ। পর্তুগিজরা এখানে পরাজিত হয়, যার পরিপ্রেক্ষিতে সেই মানে জাহাঙ্গীর ব্রিটিশদের সুরাটে প্রথম ফ্যাক্টরি করতে অনুমতি দেন। আচ্ছা, 1632 সালে ও 1717 সালে সোনালী ফরমান অর্থাৎ গোল্ডেন ফরমান গোলকুন্ডার রাজার কাছ থেকে এবং কোম্পানির ম্যাগনা কার্টা লাভের মাধ্যমে বিনা শুল্কে একচেটিয়া বাণিজ্যের আইনি অধিকার পায়। ম্যাগনা কার্টা কোনটাকে বলা হচ্ছে? যেটা 1717 সালের ফারুকশিয়ারের ফরমানকে। আচ্ছা, ফরাসি প্রতিরোধ হচ্ছে মাদ্রাজ সংঘাত। ফরাসি গভর্নর ডুপ্লের সামরিক সাফল্য সত্ত্বেও ইংরেজদের শক্ত প্রতিরোধ। আর ডাচদের বিদায়, সেটা হচ্ছে 1759 বিদেরাজ যুদ্ধের মাধ্যমে বা চীন সুরাজ যুদ্ধের মাধ্যমে। তো এইভাবে শেষ অবধি অন্যান্য সকল ইউরোপীয় শক্তিকে পরাজিত করে ইংরেজ আধিপত্য ভারতে তৈরি হয়, যা প্রায় 200 বছর ধরে চলতে থাকে। দেখো, এই এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে পরীক্ষায় এসছে তার কয়েকটা প্রশ্ন আমি এখানে রেখেছি। যেমন দেখো, এইগুলো তোমরা একটু উত্তর করার চেষ্টা করবে। যেমন প্রথম প্রশ্ন, ভাস্কো দা গামা কোন সালে ভারতে আসেন? ভাস্কো দা গামা কোন সালে ভারতে আসেন? সঠিক উত্তর কি হবে? 1498-তে। দ্বিতীয় প্রশ্ন, ভারতে প্রথম ইউরোপীয় বাণিজ্যিক শক্তি হিসেবে কারা আসে? তাহলে প্রথম ইউরোপীয় বাণিজ্যিক শক্তি কারা ছিল? প্রথম এসেছিল হচ্ছে পর্তুগিজ। তৃতীয় প্রশ্ন, পর্তুগিজদের ভারতে শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতাকে? প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা একটু আগে পড়েছি, প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আলফান্সো ডি আলবুকার্ক। 4 নম্বর, পর্তুগিজদের ভারতে প্রধান কেন্দ্র কোনটা ছিল? পর্তুগিজদের ভারতে প্রধান কেন্দ্র ছিল হচ্ছে, প্রথমে ছিল হচ্ছে কালিকাট, আর পরবর্তীকালে কোনটা হয়েছিল? গোয়া। 5 নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম স্থায়ী কারখানা কোথায় স্থাপন করে? কোথায় স্থাপন করে? সেটা হচ্ছে সুরাট। সালটা কত? 1612। 6 নম্বর প্রশ্ন, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কত সালে এসেছিলেন? 1608 সালে। কার দরবারে এসেছিলেন? তখন মুঘল সম্রাট জাহাঙ্গীর ভারতে রাজত্ব করছে। সোয়ালির যুদ্ধে ইংরেজরা কাদের পরাজিত করে? সোয়ালির যুদ্ধ, এই যুদ্ধটা কত সালে হয়েছিল? একটু আগে দেখেছি আমরা, 16
সালে। সোয়ালির যুদ্ধে ইংরেজরা পরাজিত করেছিল কাদের? পর্তুগিজদের। 8 নম্বর প্রশ্ন, ফরাসিরা ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করে? ফরাসিরা ভারতে তাদের যে ফার্স্ট ফ্যাক্টরি সেটা কোথায় করেছিল? সেটা করেছিল সুরাটে। সালটা 1668। এটা মনে রাখবে যে প্রথম ফ্যাক্টরি, ইংরেজদেরও প্রথম ফ্যাক্টরি সুরাটে এবং ফরাসিদেরও প্রথম ফ্যাক্টরি সুরাটে। 9 নম্বর প্রশ্ন, 1673 সালে ফরাসিরা ভারতে তাদের প্রধান ঘাঁটি কোথায় স্থাপন করে? 1673 সালে ফরাসিরা তাদের প্রধান ঘাঁটি স্থাপন করে কোথায়? সেটা হচ্ছে পন্ডিচেরি। শেষ প্রশ্ন, ইউরোপীয় বণিকদের মধ্যে ভারতে সর্বশেষ কারা আসে? ইউরোপীয় বণিকদের মধ্যে সবচেয়ে শেষে আসে হচ্ছে ফরাসিরা। এবং সবার প্রথমে কারা আসে? সবার প্রথমে আসে পর্তুগিজরা। এটা একটা জিনিস মনে রাখবে যে পর্তুগিজরা ভারতে সবার প্রথমে এসছে এবং সবার শেষে তারা বিদায় হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথে যুক্ত থাকো এইরকম আরও ভালো ভালো ভিডিও পেতে। জয় হিন্দ, আজকের মতো এই পর্যন্ত।